দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতোই 24-এর বীর শহীদদের ভুলবে না এই জাতি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের বছরপূর্তিতে 36 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, যার প্রথম দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ 900 জনের পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে শহীদ ও আহতদের পাশাপাশি স্মরণ করেন গত 16 বছর গুম খুনের শিকার ব্যক্তিদের। তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট করা যাবে না, গড়তে হবে ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ। আগামী দিনে আর কোনো অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, এইসব বিষয় ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাআল্লাহ। সংস্কার নিয়ে অযথা বিতর্ক না করতে আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলেও চলমান থাকবে সংস্কার এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ফ্যাসিবাদীদের ফিরে আসার সুযোগ দেয়া হচ্ছে কিনা তা ভেবে দেখতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণতন্ত্রকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, দীর্ঘ 16 বছর নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। জুলাই আগস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা
আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র আর ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপোষ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সংস্কার মানে না এমন প্রোপাগান্ডা চালানো হচ্ছে যা সঠিক নয়। তিনি আরও বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়ও বিএনপি কখনো আপোষ করবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও গেল 16 বছরে গুম, বিচার বহির্ভূত হত্যা ও আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বলেন, বিভাজন নয়, বরং আধিপত্যবাদ রুখে দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন তারা। আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। যারা ওই মিছিলে নেমেছিল, আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না। সার্বভৌমত্ব রক্ষার চ্যালেঞ্জ আমাদের আছে, তাহলে অভ্যন্তরীণভাবে জাতীয় ঐক্য রক্ষা করা, জনগণকে ঐক্যবদ্ধ রাখা, সেই জায়গা খুব জরুরি। আমরা বলেছি সংস্কার ব্যাপারে মেহরবানি করে দড়ি বেশি টানাটানি করবেন না। জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই। তারা বলছেন যদি জুলাই সনদ না হয় তাহলে তারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করে। তারা বলছেন তা যদি না হয় তাহলে তারা এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন না। আমরা সবাই মিলে সেই সনদ তৈরি করতে পারবো যা সবাইকে ঐক্যবদ্ধ করবে। এ সময় বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। এখানে সবাই আছে, এই জাতীয় ঐক্যটা হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এটা আমাদেরকে ধরে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। এটাই হবে আমাদের জন্য শক্তি। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। এইটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক। আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে এটা মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় তো ঐক্য আমাদের পুষবো ইনশাআল্লাহ। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল জানান, নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবর্তন চাই তার দল। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপি আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই, নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই, এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যেই চাই। পরে জুলাই অভ্যুত্থানে আহত, নিহত ও গুম খুনের শিকার পরিবারের মধ্যে সম্মাননা তুলে দেওয়া হয়। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। দ্রুতই জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় এই দাবি জানান তারা। ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচার চাই আমি। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। যাদের রক্ত দিয়ে দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিল, তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আমার ছেলে হত্যার বিচারের জন্য আসছি। আইসা দেখি আমার মতন হাজার হাজার বাবা মা বিচারের জন্য অপেক্ষা করছে। জুলাই ঘোষণাপত্র এমন একটি সনদ হতে হবে যেখানে সবার অধিকারের কথা থাকবে, এমনটি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গাইবান্ধায় জুলাই শহীদদের স্মরণে পদযাত্রায় এই কথা বলেন তিনি। জানান, নতুন দেশ গঠনের অধিকার আদায়ে মাঠে নেমেছে তার দল। জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের সব অপকর্মের বিচারও দাবি করেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। নতুন দেশ গঠনের জন্য এবার আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি।
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার রাজধানীর পুরান পল্টনে জামায়াতে ইসলামীর কার্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ ও জামাত গ্রহণ করবে না বলেও জানান জামায়াতের এই নেতা। এছাড়া মৌলিক সংস্কারে দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে এগিয়ে আসার আহ্বান তার। নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বাহ্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকে আমাদের সংস্কারের ভিতরে এটাকে আমাদের অবশ্যই মানতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির কোনো আলাপ হয়নি, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে প্রধান উপদেষ্টা তার কাছে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে জানান তিনি। সিসি বলেন, স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়েই পুরো দমে এগোচ্ছে কমিশন। নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন সিসি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার হন 22 জুন রোববার। এর 3 দিনের মাথায় 25 জুন বুধবার গ্রেপ্তার হন আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আর 26 জুন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরের দিন শুক্রবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন বর্তমান সিএসি। 6 দিনের এই ঘটনা প্রবাহে জনমনে সৃষ্টি হয় নানান প্রশ্ন। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও তার কমিশন আর থাকছে না, এমন কথাও বাতাসে ছড়ায়। হাসপাতাল থেকে ফিরে মঙ্গলবার অফিস শুরু করেন সিসি। নিজ অফিস রুমে তিনি জানান, হাসপাতালে ভর্তির বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল, আর ডক্টর ইউনূসের সঙ্গে হয়েছে সৌজন্য সাক্ষাৎ। বলেন, নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট একটু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। ওই যে গাড়ির ফুল হুইল গাড়ি আছে না, 4টে গিয়ার একসাথে পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি এখন। জানান, স্থানীয় নয়, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নেই তো, তাই না? এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। এছাড়াও বিচারাধীন বলে সাবেক সিইসিদের গ্রেপ্তারের ইস্যুতে কোনো কথা বলতে চাননি তিনি। বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের খাস কামরায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা 6:10 গত 22 জুন উত্তরা নিজের বাসায় একদল মানুষের হাতে হেনস্থার শিকার হন নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে 4 দিনের রিমান্ড দেন। 2014, 18 ও 24 সালের নির্বাচনে প্রহসনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে বিএনপি। নুরুল হুদা ছাড়াও এতে আসামি করা হয় আরও 2 সিইসি, কাজী রকিবউদ্দিন আহমদ ও কাজী হাবিবুল আওয়াল সহ 11 জনকে। গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন, এমন দাবি করেছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও সে সময়ে এই মামলার পরিসমাপ্তি করা হয়। গেল জানুয়ারিতে শুরু হওয়া অনুসন্ধানে ইতিমধ্যে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণও মিলেছে।
দীর্ঘ এক যুগ পর গেল জানুয়ারিতে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির বিষয়ে করা মামলা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। 2014 সালে কোনো এক অদৃশ্য কারণে মামলাটির পরিসমাপ্তি করে দুদকের তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। সম্মত হয়েছে। জানা যায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে বহুল আলোচিত এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত হাতে পেয়েছে দুদক। ইতিমধ্যে 2012 সালে দুদকের করা মামলার আসামি তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র সংগ্রহ করছে সংস্থাটি। দুদক চেয়ারম্যানের দাবি, সে সময় অনেকটা গায়ের জোরেই এই মামলার পরিসমাপ্তি ঘটানো হয়। অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। এই মামলাটাকে পুনরুজ্জীবন করা প্রয়োজন, সেই জন্য আমরা নতুন করে তদন্ত শুরু করি। প্রাথমিক অনুসন্ধানে আমরা মনে করছি যে এফআইটি হওয়াটা ঠিক হয়নি, অথবা আমরা ঠিকভাবে উপস্থাপিত করতে পারিনি। আগের যে প্রতিবেদন বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। প্রতিষ্ঠানের নিজস্ব স্বাধীনতা থাকলেও এই মামলায় আসামির অব্যাহতির পেছনে তৎকালীন কমিশনের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান আব্দুল মোমেন। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা করব। পদ্মা সেতু প্রকল্পের এই মামলার পুনরায় তদন্তে নতুন করে কারো সংশ্লিষ্টতা মিললে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পলাতক শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্সকে শুনানি করতে আগামী 7 জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার 3 সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5 অভিযোগের ওপর শুনানি হয়। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করে প্রসিকিউশন। কর্মস্পৃহা নিয়ে তরুণ সাংবাদিকদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, এক ঝাঁক তরুণ সাংবাদিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করছে, এই কর্মস্পৃহা ধরে রাখতে হবে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন বলেন, প্রযুক্তিকে ধারণ করে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগ মানুষের কথা বলছে। ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকতা এটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। আমার সবচেয়ে ভালো লাগছে এখানে দেখে যে সবাই খুব ইয়াং এন্ড এনার্জেটিক, which I love it. And multimedia has to be young and energetic and hungry for news and always be the first to break the news. তো ওই হিসাবে and seeing all the technologies আর সুন্দর যে সেট আপ করা হয়েছে, and it is unbelievable the amount of reach that কালের কণ্ঠ multimedia has got. আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড কক্সবাজারের সি প্যালেস হোটেলের বলরুমে তাদের বার্ষিক সেলস কনফারেন্স হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সানশাইন ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডাল সহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রি সংশ্লিষ্ট সব প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন এবং আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা। আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মঙ্গলবার ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে এমন বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 7 জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে আসছেন। এই তথ্য নিশ্চিতের পর এমন বার্তা দেন ট্রাম্প। বলেন, তখন ওয়াশিংটন ডিসিতে নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা করবেন তিনি। সেখানেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর কাছ থেকে ইতিবাচক জবাব পাবেন বলে মনে করেন ট্রাম্প, এমন খবর জানিয়েছে রয়টার্স। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা হবে নেতানিয়াহুর তৃতীয়বার ওয়াশিংটন সফর। বাংলাদেশের ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি হিসেবে রাজধানীর বারিধারা কূটনৈতিক জোনে অবস্থিত নেক্সাস ক্যাফে প্যালেস এবং জুলাই বিপ্লব স্মারক গ্রন্থাগারটির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বারিধারা কূটনৈতিক জোনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান।
বিশেষ অতিথি ছিলেন আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই টাইগারদের জন্য বাড়তি উত্তাপ। লঙ্কা বাংলা দ্বৈরথ যেন পাকিস্তান ভারত উত্তেজনাকে ছুঁয়ে ফেলে। তবে টাইগাররা শ্রীলঙ্কার মাটিতে এখনও নিজেদের মেলে ধরতে পারেনি। প্রেমাদাসায় লঙ্কানদের বিপক্ষে কোনো জয় নেই। কাল থেকে এই মাঠেই শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরাজের প্রত্যাশা নতুন শুরু। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা টাইগারদের সহজভাবে নিচ্ছে না শ্রীলঙ্কা। কলম্বো থেকে আশিক সারওয়ারের রিপোর্ট। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তেজনা, কখনো বা বাড়তি বিবাদ। মাঠের ক্রিকেটের পারফরম্যান্সও প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়িয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগারদের উন্নতির গ্রাফটা নিম্নমুখী, র্যাঙ্কিংয়েও যার প্রমাণ মেলে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 থেকে টাইগাররা নেমে গেছে 10 নম্বরে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মিরাজের কণ্ঠে। মানে অলমোস্ট অনেকে কিন্তু ইন্টারন্যাশনাল কেরিয়ার অনেক বছর খেলেছে, তারা জানে যে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে হবে। সো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সও মিরাজদের পক্ষে কথা বলছে না। প্রেমাদাসায় লঙ্কানদের বিপক্ষে জয়ের মুখও দেখা হয়নি। তবে ঘরের মাঠে সিরিজ থেকেই অনুপ্রেরণা খুঁজছেন নতুন ক্যাপ্টেন। আমরা যখন লাস্ট ওডিআই সিরিজটা খেলেছিলাম শ্রীলঙ্কার এগেনস্টে, তখন বাংলাদেশে হয়েছিল। সেই সিরিজটা আমরা জিতেছিলাম এবং আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম। সো ওইটা থেকে আমাদের একটা অনেক কনফিডেন্স দিবে। আর যেহেতু প্রেমাদাসে আপনি যেটা বললেন, আমরা হয়তো ভারতের সাথে একটা ওডিআই জিতেছি, এর আগে জিততে পারিনি। আমরা এই কন্ডিশনটা সম্পর্কে জানি, আমাদের অনেকটা এক্সপিরিয়েন্স আছে। মাঠে উত্তাপ ছড়ালেও মাঠের বাইরে বাংলাদেশ শ্রীলঙ্কার সম্পর্কটা বন্ধুসুলভ, এমনটাই জানিয়েছেন আসালাঙ্কা। দুদেশের ক্রিকেটীয় দ্বন্দ্বটাও উপভোগ করেন লঙ্কান ক্যাপ্টেন। আমি মনে করি আমরা ভালো বন্ধু, কিন্তু ক্রিকেট খেলতে গেলে তা প্রতিদ্বন্দ্বিতার মতো মনে হয়। সবাই ঠিক এরকম ম্যাচই খেলতে চাই, এরকম উত্তাপ। তবে দিন শেষে আমরা ভালো বন্ধু। লঙ্কানদের বিপক্ষে টাইগাররা গর্জে উঠবে, অতীত ভুলে প্রেমাদাসার মিশনে ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। প্রেমাদাসায় বাংলাদেশের সুখের গল্প নেই। 10 ম্যাচেও লঙ্কানদের বিপক্ষে জয়ের দেখা নেই। তবে নতুন ক্যাপ্টেন মেহেদী মিরাজ আশ্বস্ত করেছেন শুরু করবেন শূন্য থেকেই। কলম্বো থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা। দর্শক, গ্রামীণ ফোনে চলছে বছরের সবচেয়ে বড় সেলিব্রেশন 17, যেখানে আপনারা পাবেন এক্সক্লুসিভ সব অফার মাত্র 10 দিনের জন্য। অফারগুলো পেতে 10 জুলাইয়ের মধ্যে চেক করুন মাইজিপি অ্যাপ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।